ভারতের ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন প্রাঙ্গণে হামলা হয় সোমবার দুপুরে। হিন্দুত্ববাদী সংগঠনের সমর্থকদের হামলার প্রতিবাদে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করে বিএনপি। বিক্ষোভ মিছিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, পশ্চাৎ চিন্তাধারার সাম্প্রদায়িক গোষ্ঠী এখন ভারত শাসন করছে। তারা এদেশের ছাত্র জনতার আন্দোলন নিয়েও সেখানকার মিডিয়াতে কুৎসা রটাচ্ছে। দুঃখের বিষয় হলো কিছু ধর্মীয় উগ্রবাদী ক্ষুদ্র গোষ্ঠী ভারতের চরম সাম্প্রদায়িক সংগঠন বিজেপির প্রত্যক্ষ মদদে উস্কানিতে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। ভারতের সাধারণ জনগণের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের কোনো শত্রুতা নেই। শেখ হাসিনার পতন মানতে পারছে না ভারত, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ রিজভীর। এছাড়া ভারতে থাকা বাংলাদেশিদের নিরাপত্তার প্রয়োজনে দেশটিতে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের জন্য জাতীয় সংঘে প্রস্তাব দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের হাই কমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। সেখানে বাংলাদেশ মিশনের কর্মকর্তা কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এই অবস্থায় বাংলাদেশ সরকারের উচিত হবে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সহায়তা চাওয়া। ভারতের সুদূর প্রসারে আগ্রাসন চালানোর চেষ্টা কোনোভাবেই সফল হবে না বলে মন্তব্য করেন বিএনপির এ নেতা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। প্রতিবাদে বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ। মঙ্গলবার সকালে খুলনায় মিছিল বের করে বিএনপি। কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। ভারতের চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী আমাদের এই দূতাবাসগুলো আক্রমণ করেছে। আমরা ভারতীয় জনগণের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই, কারণ আমরা একে অপরের সাথে সম্পর্ক রেখে চলি। কিন্তু দিল্লির সরকারের উস্কানিতে এই সমস্ত দূতাবাসগুলোতে আক্রমণ হয়েছে। ভারতীয় আগ্রাসন বন্ধ ও হাইকমিশনে হামলার বিচারের দাবিতে বরিশালে আলাদা মিছিল করেছে শিক্ষার্থী ও বিএনপির নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, ভারতের আচরণ মেনে নেওয়ার মতো নয়। ইসকনের নেতা যিনি সন্ত্রাসী, তাকে আইনের মাধ্যমে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের প্রতিবাদে তারা নৈরাজ্য সৃষ্টি করতেছে। বাংলাদেশের জাতীয় পতাকা তারা অগ্নিসংযোগ করেছে। তারা স্মারকলিপি দেওয়ার নাম করে তারা হাইকমিশনে প্রবেশ করে ভাঙচুর করেছে। রাজশাহীতে বিক্ষোভ করেছে মহানগর বিএনপি। সমাবেশে বক্তারা দাবি করেন, ভারত সবসময় আধিপত্যবাদী আচরণ করে। যারা বাংলাদেশে এসে আবার নতুন করে হাসিনাকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখছে, তাদের স্বপ্নই থেকে যাবে। একই দাবিতে কুমিল্লার দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেছে বিএনপি। সেখানে বক্তারা বলেন, শেখ হাসিনার পতনে ভারতের স্বপ্ন ভঙ্গ হয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টিতে উস্কানি দিচ্ছে দেশটির মিডিয়া। বন্ধুর মন নিয়ে এগিয়ে আসেন। আমরা বন্ধুত্ব চাই, আমরা প্রতিবেশীকে বন্ধু হিসাবে চাই। আমাদেরকে গোলামীর দৃষ্টিতে তাকাইয়েন না। এছাড়া ভারতকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে বিক্ষোভ হয়েছে বগুড়া, নাটোর সহ বিভিন্ন জেলায়। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ডেঙ্গু শনাক্তে কোন ধরনের পরীক্ষা বেশি কার্যকর সেটি বের করতে গত বছর 200 রোগীর নমুনা পরীক্ষা করে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন। এর মধ্যে আরটিপিসিআর ও এলাইজা পদ্ধতিতে 124টি নমুনায় ডেঙ্গু শনাক্ত হয়, আর NS1 আইসিটি পরীক্ষায় ধরা পড়ে 93টি নমুনায়। গবেষণায় দেখা গেছে, NS1 আইসিটির তুলনায় আরটিপিসিআর ও এলাইজা পদ্ধতিতে ডেঙ্গু পরীক্ষা বেশি নির্ভুল। ডেন টু সেরোটাইপের হয়তোবা জিনগত কোনো একটা বৈশিষ্ট্য চেঞ্জ হয়েছে, যার জন্য ওই ডেন টু সেরোটাইপের পেশেন্টগুলো NS1 আইসিটিতে পজিটিভ হচ্ছে না। তো যেহেতু ডেঙ্গুর ট্রিটমেন্টে আসলে এমন কোনো পার্থক্য নাই, পজিটিভ হোক নেগেটিভ হোক আমরা সিবিসি করলেও জানতে পারবো, কিন্তু তারপরও কেউ তো কনফার্ম হতে চায়। এই কনফার্মেশনের জন্যই যখন NS1 আইসিটি নেগেটিভ আসবে তখন আমরা NS1 এলাইজা করার পক্ষে। NS1 আইসিটি পরীক্ষায় সহজে ও অল্প সময়ে ডেঙ্গু পরীক্ষা করা যায়, তবে এই পদ্ধতিতে সঠিক শনাক্তের হার 51%। ফলে অর্ধেক রোগীরই ভুল রিপোর্ট পাওয়ার শঙ্কা থাকে। এতে চিকিৎসা দেরিতে শুরু হলে রোগীর মৃত্যু ঝুঁকি বাড়ে বলে জানান বিশেষজ্ঞরা। যতগুলা সার্কুলেট হচ্ছে ভাইরাস, তার মধ্যে একটাই ভাইরাস যেটাতে প্লাটিলেট কাউন্ট কমে যায়, দ্যাট ইজ দ্য ডেঙ্গি।
তো সো ওরকম মানে আপনি ধরেন আবার আরেকটা আছে চিকুনগুনিয়া, এত সিমিলারিটি ডেঙ্গির সাথে কনফিউশনটা হয় আর কি, ডিফারেন্সিয়েট করা ক্লিনিক্যালি খুব মুশকিল হয়ে যায়। NS1 এর সাথে যদি আমরা সিবিসিটা করে হেমাটোক্রিটটা দেখতে পারি আর প্লাটিলেট কাউন্টটা যদি দেখতে পারি, আপনাকে মাথার মধ্যে একটা মানে দিয়ে দিবে, যে ক্লু দিয়ে দিবে। 200 নমুনার মধ্যে ডেঙ্গুর ধরন ডেন 2 96 জন, ডেন 3 30 জন এবং ডেন 2 ও 3-তে আক্রান্ত ছিলেন 2 জন রোগী। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2009 থেকে 2024 15 বছরে দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 5700 মেগাওয়াট থেকে বেড়ে দাঁড়ায় প্রায় 32,000-এ। এ সময় শতাধিক ছোট বড় বিদ্যুৎ কেন্দ্র অনুমোদন পায়। দ্রুত সরবরাহ আইনে অনেক কেন্দ্রের কাজ পান বেসরকারি বিনিয়োগকারীরা। যেখানে ছিল না কোনো উন্মুক্ত প্রতিযোগিতা, চুক্তি নিয়ে ভবিষ্যতে প্রশ্ন তোলার পথও ছিল রুদ্ধ। এক্ষেত্রে কাজ দিতে সরকারদলীয় প্রভাবশালী রাজনীতিবিদ আমলা পর্যায়ে কমিশন বাণিজ্য হয়েছে। অর্থনৈতিক শ্বেতপত্রের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। এই পর্যন্ত 30 থেকে 33 বিলিয়ন ডলার বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে অর্থাৎ জেনারেশনে টোটাল ইনভেস্টমেন্ট হয়েছে। তো আমি একটু কনজারভেটিভলি ধরে নিয়েছি যে অ্যাটলিস্ট 10% তার কিকব্যাক হয়েছে, তাহলে 3 বিলিয়ন ডলার হাত বদল হয়েছে এই প্রকল্পগুলো দেওয়ার ক্ষেত্রে। 2016 সালের মহাপরিকল্পনায় 2030 সাল নাগাদ বিদ্যুতের চাহিদা 30,000 মেগাওয়াট ধরা হলেও পরে বেড়ে হয় 40,000। এভাবে দুর্নীতির সুযোগ নিতে নতুন নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পথ উন্মুক্ত হয়। যদিও অতিরিক্ত সক্ষমতা অলস বসিয়ে রেখে বিদেয়ী সরকার বিদ্যুৎ কেন্দ্রের ভাড়া চাপায় জনগণের কাঁধে। 20 বছর ধরে 9% জিডিপি গ্রোথ হবে পার্সপেক্টিভ প্ল্যান, ওইটার থেকে তথ্য নিয়ে ওইটাকে বাড়িয়ে দিয়ে তারা 40 গিগাওয়াটের একটা টার্গেট সেট করেছে। অতি উচ্চ টার্গেট সেট করে তারপরে তারা ব্যাপকভাবে বিদ্যুৎ কেন্দ্র দেয়া শুরু করেছে। প্রায় 3 বিলিয়ন ডলার আমরা এই ক্যাপাসিটি পেমেন্ট আমরা অতিরিক্ত দিয়েছি। বিদ্যুৎ কেন্দ্র স্থাপন ছাড়াও সারা দেশে শতভাগ বিদ্যুতায়নে বিতরণ ও সঞ্চালন লাইন নির্মাণ, মিটার কেনাকাটায় ব্যয় হয়েছে হাজার হাজার কোটি টাকা। শ্বেতপত্রে এসব খাতে দুর্নীতির চিত্র স্পষ্ট হয়নি বলছেন বিশ্লেষকরা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মঙ্গলবার সকালে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে প্রকাশিত হয় সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ 2023 শিরোনামে টিআইবির প্রতিবেদন। মোট 15,515টি পরিবারের উপর 13 মে 2024 থেকে 3 আগস্ট 2024 পর্যন্ত জরিপ চালানো হয়। 3 মে 2023 থেকে এপ্রিল 2024 পর্যন্ত সময়কে ধরে এ জরিপ চালায় টিআইবি। জরিপে দেখা গেছে 2023 সালে প্রতিটি পরিবার গড়ে 5,680 টাকা ঘুষ দিতে বাধ্য হয়েছে। গড় ঘুষের পরিমাণ সবচেয়ে বেশি বিচারিক সেবা, ভূমি সেবা এবং ব্যাংক খাতে। আমাদের যে খাতগুলো সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত তার মধ্যে আছে পাসপোর্ট, অবশ্যই ধারাবাহিকভাবে সেটা হয়ে আসছে। একই সাথে বিআরটিএ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচারিক সেবা, যে খাতগুলোর উপর আপনারা লক্ষ্য করবেন, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচারিক সেবা, তাদের উপর অর্পিত দায়িত্ব কিন্তু হচ্ছে দুর্নীতি নিয়ন্ত্রণ করা। মূলত তারাই কিন্তু আবার দুর্নীতিতে বেশি নিমজ্জিত, সেই কারণেও দুর্নীতির ব্যাপকতা গভীরতা বেশি। 2023 সালে জাতীয় পর্যায়ে মোট ঘুষের পরিমাণ প্রায় 10,902 কোটি টাকা, যা 2023-24 অর্থবছরে জাতীয় বাজেটের 1.43% এবং মোট জিডিপির 0.22%। 2009 যেটা 2010-এ প্রকাশিত হয়েছিল, তার থেকে হিসাব করে আমাদের এই বছরের জরিপ পর্যন্ত অর্থাৎ 2024-এর এপ্রিল পর্যন্ত যেই মেয়াদে আমরা জরিপগুলো করেছি, তাতে যেটা আমরা দেখতে পাই, সর্বমোট আমাদেরকে ঘুষ লেনদেনের শিকার হতে হয়েছে বাংলাদেশের মানুষের 1,46,252 কোটি টাকা। দুর্নীতির সাথে জড়িতদের বিচার ও জবাবদিহি নিশ্চিতের তাগিদ দেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। কোনোটাই আসলে আমাদের দেশে মানে সুপ্রতিষ্ঠিত হয়েছে এটা বলা যাবে না। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।